ওয়েলকাম টু সময়ের দলিল। আজকে 26,000 চাকরি বাতিল মামলায় হাইকোর্টের স্পেশাল বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায়টা নিয়ে আলোচনা করব। সেই রায়টি কেন দেওয়া হলো এবং সেই রায়টির কতটা গ্রহণযোগ্যতা আছে, সুপ্রিম কোর্টে কি এর কোনো ভ্যালিডেশন থাকবে, সুপ্রিম কোর্ট কি সেই রায়টির উপর কোনো গুরুত্ব দেবে নাকি সেই রায়টির উপর কোনো গুরুত্ব দেবে না, সেগুলোকে নিয়েও আমরা আলোচনা করব। এবং এই রায়ের কিছু কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব, কিছু কিছু অংশ তুলে আপনাদেরকে দেখাবো। এবং সেই রায়টা যদি 281 পাতার একটা রায় আছে, সেই রায়টা যদি আপনারা কেউ পড়েন, কারো কারো শিরদাঁড়া দিয়ে শীতল হাওয়া বয়ে যেতে পারে। তো আমি বলবো রায়টাকে, যাদের সময় আছে আমাকে গালাগালি না করে একটু রায়টাকে পড়বেন, তাহলে দেখবেন আরও অনেকটা বুঝতে সুবিধা হবে। তো আমি সেই রায়ের কিছু কিছু অংশ নিয়েই আলোচনা করব আজকে। তার আগে একটা কথা বলে নিই। দেখুন, এই রায়টার ওপর কেন বিশেষ ওপর গুরুত্ব দেওয়া হবে, কারণ আগের দিনের প্রধান বিচারপতির মন্তব্য থেকে আমরা দেখতে পাই 65-এর বি নিয়ে কোনো একটা আইনজীবী যখন বলতে গিয়েছিলেন, আমি আইনজীবীর নামটা ইচ্ছা করেই নিচ্ছি না, তিনি যখন বলতে গেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরাসরি বলেছিলেন তিনি কোনো কমেন্ট্রি শুনতে চাইছেন না। এবং তিনি আরও একটা কথা বলেছিলেন, তিনি এই কেসটা নিয়ে ওয়াকিবহল। তিনি যদি ওয়াকিবহল হন মানে তিনি নিশ্চয়ই রায় সম্পর্কে জানেন এবং তিনি রায়টা দেখেছেন, অতএব সেই রায়টা একটা গ্রহণযোগ্যতা আছে বলে আমাদের মনে হয় এবং আছে বলে সবাই মনে করে। দেখুন, এই মুহূর্তে বাজারে একটা লিস্ট ঘুরে বেড়াচ্ছে। কিসের লিস্ট? এসএসসির সেগ্রিগেশনের লিস্ট, যে সেই লিস্টটা সুপ্রিম কোর্টে তারা জমা দিয়েছে। এই লিস্টটা শুধু সুপ্রিম কোর্টে জমা দেয়নি, আপনাদেরকে অবগত করার জন্য জানিয়ে দিচ্ছি, এই লিস্টটা হাইকোর্টেও জমা দেওয়া হয়েছিল। শুধু হাইকোর্টে জমা দেওয়া হয়নি, হাইকোর্টের স্পেশাল বেঞ্চেও জমা দেওয়া হয়েছিল। যে স্পেশাল বেঞ্চ 26,000 জনের চাকরি বাতিল করেছে সেই স্পেশাল বেঞ্চেও জমা দেওয়া হয়েছিল। তাহলে এবং এটা জানিয়েছেন কে? এটা জানিয়েছেন কোর্টই জানিয়েছে। কোর্টের মধ্যে যে রায় আছে সেই রায়েও উল্লেখ করা আছে। আবার কি বলেছে, এসএসসি কমিশনের যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়, তিনি যেদিন সুপ্রিম হাইকোর্টের নির্দেশে পুরোপুরি প্যানেল বাতিল হলো, তিনি সেই দিনেই একটা সাংবাদিক সম্মেলন করে তিনি বলে দিয়েছিলেন তিনি সেগ্রিগেশনের লিস্ট দিয়েছেন এবং কোথায় কত লিস্ট দিয়েছেন, কত পার্সেন্টেজ তিনি বলেছেন ডিসপিউট আছে, সেগুলোকেও তিনি উল্লেখ করেছিলেন। তারপরেও কেন লিস্টটা বাতিল হলো? তাহলে কি সুপ্রিম কোর্টেও যদি এই লিস্টটা জমা পড়ে তাহলেও কি সুপ্রিম কোর্টেও কি বাতিল হবে না, সেরকম গ্যারান্টি কে দিচ্ছে? তো এখানে কেন বাতিল হলো আমি একটু আলোচনা করব। দেখুন, আগে লিস্টটাকে নিয়ে শোনাই। আপনাদের কাছে এখনো লিস্টটা আছে, আমার কাছে অনেক আগে থেকেই আছে, তবু আমি আপনাদেরকে আরেকবার শোনাই। আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, তবু আমি আরেকবার জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। তারপরে এখনো সিবিআই কি বলছে সে কথাগুলো আমি বলবো আপনাদেরকে। একটু ধৈর্য ধরে শুনুন, পুরো আলোচনাটা শুনলে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। এই যে সেগ্রিগেশন লিস্ট, সেই লিস্ট বাদেও আরও 17 রকমের দুর্নীতির কথা রায়ে উল্লেখ করেছেন। হ্যাঁ, আরও 17 রকমের দুর্নীতির কথা উল্লেখ করেছেন এবং সেই 17 রকমের দুর্নীতি যেহেতু সম্পূর্ণভাবে সামনে আসছে না, তাই তাদের একটা সম্পূর্ণ প্যানেলটাকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। এরপরে আপনাদেরকে বলি, আপনাদের মনে থাকবে যে পঙ্কজ বানশালের বাড়ি থেকে কি উদ্ধার হয়েছিল? ওই একটা হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল। যে হার্ড ডিস্কটা কি হয়েছিল, বিভিন্ন ওই স্ক্যান কপিগুলো ছিল। যে সমস্ত চাকরি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তাদের ওএমআর এর স্ক্যান কপি ওই হার্ড ডিস্কে ছিল এবং সেই হার্ড ডিস্কটা যখন সিবিআই উদ্ধার করে, তারপরে কি করে সিবিআই এসএসসির অফিস থেকে তাদের যে ডেটাবেস ছিল সেই ডেটাবেস থেকে বিভিন্ন ক্যান্ডিডেটদের যে মার্কস লেখা ছিল, মেরিট লিস্ট দেওয়া ছিল, সেই লিস্টটাকে উদ্ধার করে এবং দুটো লিস্টের ওএমআর স্ক্যান কপি এবং এসএসসি লিস্ট দুটো যখন মিলিয়ে দেখতে যায় তখন দেখতে পাই বিভিন্ন রকমের দুর্নীতি হয়েছে এবং একদম বিভিন্ন রকমের অমিল তৈরি হয়েছে। শুধুমাত্র কি এই ডেটার পার্থক্য? দেখুন, যদি ডেটার ভিত্তিতে যদি সেগ্রিগেশন করা যেত তাহলে তো হাইকোর্ট করেই দিত, কারণ হাইকোর্টে অলরেডি এটা জমা পড়ে গেছিল। এই লিস্টটা হাইকোর্টে অলরেডি জমা পড়ে গেছিল স্পেশাল বেঞ্চে, অথচ স্পেশাল বেঞ্চ কেন রায়টাকে দিল না, বাদ দিল কেন? অনেকেই বলতে চাইছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্রের ভিত্তিতে। দেখুন, রাজনৈতিক ষড়যন্ত্র প্রথমে মনে হয়েছিল বা বিশ্বাস করেছিলাম আমরা, কিন্তু পরবর্তীকালে যদি ভেবে দেখতে যাওয়া হয়, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত একটা স্পেশাল বেঞ্চ যেখানে দুটো জাজ আছেন, তাঁরা রায় দিচ্ছেন
এবং শুধুমাত্র কোনো যদি ফল্ট না থাকতো, কোনো যদি ডিসপিউট না থাকতো, তারা কি এরকম একটা রায় দিয়ে দিতে পারতেন? 26,000কে বাতিল করে দিতে পারতেন? আমার মনে হয় না বাতিল করে দিতে পারতেন। কারণ আরও আমি কতগুলো তথ্য আপনাদেরকে দিই, সেই তথ্যগুলো যদি আপনারা ভালো করে একটু লক্ষ্য করেন এবং যদি একটু ভালো করে মিলিয়ে দেখেন, বোধ বুদ্ধি দিয়ে বিচার করে দেখেন, তাহলে আপনাদের মনে হবে প্রধান বিচারপতিদ্বয় যে ভুল করেছে না ঠিক করেছে সেটাই আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন, এসএসসি যে সমস্ত তথ্যগুলো দিয়েছে তারা কিন্তু কখনোই নিজেরা দেয়নি। তারা নিজেরা কখনো বলেনি যে আমরা 17 নম্বর রুলস অ্যাপ্লাই করে এতগুলো ডিসপিউট পেয়েছি, তাদেরকে বাদ দিয়ে দিলাম। এসএসসি কখন ভুল স্বীকার করেছে? যখন বিভিন্ন রিট পিটিশনার আবেদন করেছে এবং তাদের আবেদনের ভিত্তিতে যখন যাচ করে দেখা হয়েছে এবং যখন ভুল ধরা পড়েছে, তখন এসএসসি গিয়ে বলেছে, হ্যাঁ মহাশয়, এটা আমার অনিচ্ছাকৃত ভুল, এটা ভুল হয়ে গেছে, আমি রেকটিফাই করে নেব। কিন্তু এসএসসি নিজে থেকে কি এরকম কোনো একটা সমাধান করতে চায়নি বা নিজে থেকে ভুলগুলোকে বের করে নি। এরপরে আমরা আসি নাইসার কথায়, তারপরে বাকিগুলোর কথাও আসবো আমি। দেখুন, নাইসা সংস্থাটির কথা আপনারা এতদিন সবাই জেনে গেছেন যারা এসএসসির মামলা সম্পর্কে ওয়াকিবহল। নাইসা বলে একটা সংস্থাকে এসএসসি দায়িত্ব দিয়েছিল ওএমআর গুলোকে পরীক্ষা করার জন্য, অর্থাৎ ওএমআর এর যে নাম্বার, সেই নাম্বার ওএমআরকে স্ক্যান করে সেগুলোকে পরীক্ষা করে তার নাম্বার দেবে। নাইসা বলে একটা সংস্থাকে দায়িত্ব দিয়েছিল, সেটা উত্তরপ্রদেশের একটা সংস্থা। নাইসা আবার কি করেছিল, তারা নিজেরা ওএমআর গুলোকে স্ক্যান না করে অন্য আর একটা সংস্থাকে কন্ট্রাক্ট দিয়েছিল এবং সেই সংস্থাটি এসে এসএসসির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অফিসে যায় এবং তারা সমস্ত ওএমআর কপি স্ক্যান করে নিয়ে যায়। যখন এসএসসিকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে কোর্ট জিজ্ঞেস করে যে তোমরা ওই যে নাইসা যে সংস্থাটাকে দায়িত্ব দিয়েছিল অন্য একটা সংস্থা, সেই সংস্থা সম্পর্কে তোমরা কিছু জানো? ও তারা বলেছে, না, আমরা সেই সংস্থা সম্পর্কে কিছু জানি না। এখানে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। কি সমস্যা? কমিশনের অফিসে সেই সংস্থার লোক এলো, তারা সমস্ত ওএমআর কপি স্ক্যান করে নিয়ে গেল, অথচ আপনি জানতে পারলেন না। এটা কি করে হয়? ধরুন আপনার বাড়িতে কোনো লোক গেছে, আপনার বাড়ি থেকে বিভিন্ন কিছু কাগজপত্র হাতিয়ে নিয়ে চলে গেল, অথচ আপনি গৃহকর্তা, আপনি সমস্ত ঘর খুলে দিলেন, আলমারি খুলে দিলেন, কিন্তু আপনি একবারও তাকে জিজ্ঞেস করতে চাইলেন না আপনি কে, আপনি কোন সংস্থা থেকে আসছেন, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়। আপনি কিছু না জিজ্ঞেস করে আপনার সমস্ত তথ্য আপনি দিয়ে দিলেন। এত গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা বিশ্বাসযোগ্য হওয়ার মতো একটা ব্যাপার। এবং এখানেই জাজিদের মনে হয়েছে এখানে কোথাও একটা এসএসসি লুকোচুরি খেলা খেলতে চাইছে। এরপরে আসি, যেগুলো রিকমেন্ডেড কিছু করা হয়েছিল, মানে যারা লিস্টে নেই, 170 জনের যে কথা বলা হয়েছে তারা কিন্তু লিস্টে নেই, অথচ তারা চাকরি পেয়ে গেছে। তো যারা লিস্টে নেই অথচ রিকমেন্ড করা হয়েছে, যখন এসএসসিকে বলা হয়েছে তোমাদের লিস্টে নেই, তোমরা রিকমেন্ড করেছো কেন, যখন কোর্ট জিজ্ঞেস করেছে, হাইকোর্ট বলেছে আমরা যেগুলো লিস্টে নেই সেরকম কোনো আমরা রিকমেন্ডেশন লেটার পাঠাইনি। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ আবার এফিডেভিট দিয়ে উল্টো কথা বলেছে। তারা বলেছে যে আমাদের কাছে যেগুলো রিকমেন্ডেশন এসেছিল তাদেরকেই আমরা জয়েন করিয়েছি। তাহলে কি সরকারি দুটো সংস্থা, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, এবং দুজনের মধ্যে এফিডেভিট এবং কথার মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, দুজনেই আলাদা আলাদা কথা বলছে। তাহলে এখানে কি একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে? এখানে কি হয়েছে এটাও কোর্টের কাছে পরিষ্কার নয়। আর একটা কথা বলি, অ্যাকর্ডিং টু আরটিআই অ্যাক্ট, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ভারতবর্ষে 2005 সালে একটা অ্যাক্ট পাস হয়, সেই অ্যাক্টটার নাম হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। সেই অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষের সরকারি বিভিন্ন সংস্থাকে তাদের ডেটা 12 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে হয়। হ্যাঁ, 12 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে হয়। কিন্তু এসএসসি কি করলো, নিজের গেজেটে একটা আইন লিখে দিল এবং লিখে দিয়ে বলে দিল যে আমরা 1 বছরের মধ্যে সমস্ত ডেটা নষ্ট করে দেব। এবং এসএসসি তাই করলো, এসএসসি 1 বছরের জন্য সমস্ত ডেটা নষ্ট করে দিল। যখন কোর্ট চেপে ধরলো তোমরা কেন ডেটা রাখোনি, তখন এসএসসি নিজেকে বাঁচানোর জন্য সেই মুহূর্তে হুজুর করে বলেছিল যে না, আমরা অত জায়গার অভাবে সমস্ত হার্ড কপি রাখতে পারিনি, তবে আমরা স্ক্যান কপি রেখে দিয়েছি। তারা বলেছে স্ক্যান কপি রেখে দিয়েছি, কোর্টে বলেছে। এবং কোর্টের পরবর্তীকালে যখন সিবিআই সেটা যাচ করে দেখতে যাচ্ছে, কোনো স্ক্যান কপি এসএসসির কাছে নেই। এসএসসির কাছে কি আছে? শুধুমাত্র একটা কতগুলো ডেটা আছে,
কে কত নাম্বার পেয়েছে তার নামের পাশে নাম্বারটা বসানো আছে, নামের পাশে নাম্বার বসানো আছে এবং র্যাঙ্ক দেওয়া আছে, সেটাকে তারা মেরিট লিস্ট বলছিল যেটাকে। এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে যে নাইসার অফিস থেকে বা সঞ্জয় বানসালের কাছ থেকে যে ওএমআর উদ্ধার হয়, সেগুলো যখন সিবিআই মিলিয়ে দেখতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে হিউজ ডিফারেন্স রয়েছে দুটোর মধ্যে। তাহলে এখানে কোর্টের কি মনে হবে? কোর্টের মনে হওয়াটা খুব স্বাভাবিক যে এখানে এক দুর্নীতি করার জন্যই হয়তো নষ্ট করা হয়েছে সমস্তটাই। এবং এই সমস্ত বাদে আরও যেমন রেশিও মেনটেন না হওয়া এবং শেষের দিকে যারা কম নাম্বার পেয়েছে রিটেনে অথচ ভাইভাতে বেশি নাম্বার পেয়ে তাদেরকে জয়েনিং হয়ে যাওয়া, রিজার্ভেশন পলিসি না মানা, এরকম প্রচুর প্রচুর তথ্য আরও টোটাল এই সমস্ত সেগ্রিগেশনগুলো বাদ দিয়ে, ওএমআর ডিসপিউট বাদ দিয়ে, নট রিকমেন্ডেড বাদ দিয়েও 17 রকমের আরও দুর্নীতির গন্ধ এসএসসি কোর্ট পেয়েছে, স্পেশাল বেঞ্চ পেয়েছে। এবং স্পেশাল বেঞ্চ সেই দুর্নীতির কথাগুলো উল্লেখ করে দিয়েছে তাদের রায়ে। 281 পাতার রায়টা একবার কষ্ট করে পড়বেন, সেখানে ভালো করে পুরোটাই দেখতে পাবেন সব কিছু। তাহলে কি হবে, সেখানে এসএসসি কোর্ট কিন্তু বলে দিয়েছে যে তারা কেন সেটাকে বাতিল করেছে, তার ব্যাখ্যাটাও কিন্তু দিয়ে দিয়েছে তাদের রায়ে। তাহলে এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি সেই রায় পড়বেন না? যদি সেই রায় পড়ে এবং তার মাথায় যদি সে সমস্ত জিনিসগুলো স্ট্রাইক করে, তাহলে কিন্তু কপালে ভাঁজ পড়তে বাধ্য। দেখুন, আমরা যতই ঘুরে বেড়াই, যতই আমরা ওই এসএসসির পুরনো সেগ্রিগেশনের লিস্ট নিয়ে বুকে ঝুলিয়ে ঘুরে বেড়াই, সমস্যা কিন্তু কমবে না। কারণ যদি কোনো সমস্যাকে চাপা দিয়ে রেখে দেওয়া হয়, সমস্যাটা কি হয়, সলভ হয়ে যায় না। ফোড়া হলে কিন্তু, ফোড়া যত ঢেকে রাখবেন তত বাড়তে থাকবে। ফোড়া হলে কি করতে হবে, ওষুধ দিতে হবে, ওষুধ লাগাতে হবে যাতে করে সেটা কমে যায়। তো আমাদেরকে এই অবস্থাতেই আমাদেরকে চেপে রেখে লাভ নেই, গাল দিয়ে লাভ নেই, লজিক্যালি ভাবার চেষ্টা করতে হবে এবং কি হতে যাচ্ছে আমাদেরকে সেটা ভাবতে হবে এবং তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভাবুন, ভাবতে থাকুন। সবাইকে বলবো স্বচ্ছ মাইন্ডে সুস্থভাবে ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।